বন্ধুরা, বর্তমানে তেলের ব্যবহার প্রচুর পরিমাণে হয়, কিন্তু আপনারা কি জানেন এই তেল বিপুল পরিমাণে কোন দেশ থেকে আগত হয়? যারা জানেন না তারা জেনে নিন। তেলের রপ্তানি সবথেকে বেশি সৌদি আরব থেকে হয়। আপনারা বলতে পারেন সৌদি আরব হচ্ছে একটি তেলের ভান্ডারের জায়গা, যেখানে রয়েছে অফুরন্ত তেল। বর্তমানে সৌদি আরবকে সমগ্র বিশ্বের সকল ধনী দেশগুলির মধ্যে অন্যতম হিসেবে দেখা হয়। এই গোটা দেশ নির্ভর রয়েছে তাদের তেলের খনির উপরে। পঞ্চদশ দশকের দিকে এই দেশ তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। একটা সময় ছিল যখন এখানে শুধুমাত্র মরুভূমি বালি দেখা যেত, কিন্তু বর্তমানে যদি আপনারা সৌদি আরবের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন আকাশের দিকে হাত বাড়িয়ে রয়েছে সেখানকার বিরাট বড় বড় ইমারত। বর্তমানে এই দেশের অবকাঠামোর প্রশংসা বিশ্বের প্রত্যেকটি দেশ করে চলেছে। আপনারা হয়তো এটা ভালোভাবেই জানেন, সৌদি আরবের আইন কানুন অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি কঠোর, কিন্তু বর্তমানে তাদের পরিস্থিতি এমন জায়গায় এগোচ্ছে যে তারা নিজে থেকে তাদের কঠোর আইনকে বদলাতে বাধ্য হয়েছে। সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে বদলাচ্ছে। অর্থাৎ আপনারা যদি একবার এই দেশে যান তাহলে আপনারা এমন মানুষ দেখতে পাবেন না যারা ফুটপাতে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। উল্টে তাদের সাজ পোশাক এবং টাকা পয়সা সম্পত্তি দেখে নিজেকে ভিখারি বলে মনে হবে। কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও সৌদি আরব নিজেদেরকে কেন এতটা পরিবর্তন করেছে, এর পিছনে কি কারণ রয়েছে, সেটা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এক দারুণ নলেজ উপলব্ধি করতে পারবেন, যা হয়তো আপনাদের পরবর্তীকালে দারুণভাবে কাজে লেগে যেতে পারে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। 1932 সালে কিং আব্দুল আজিজ সৌদি আরবে স্থাপনা করেছিল। এটা সেই সময়কার কথা যখন সৌদি আরবে তেলের খনির কথা কেউ জানতো না, অর্থাৎ পাওয়া যায়নি। আর এই তেলের খনি পাওয়ার আগে পর্যন্ত সৌদি আরবের নাম সমগ্র দেশের সকল গরিব দেশের সঙ্গে সম্মিলিত ছিল। এখানকার মানুষেরা কাঁচা খাবার খেত, চাষবাস করে নিজেদের জীবনযাপন করত। সৌদি আরবে সব থেকে বেশি খেজুরের চাষ হতো। এছাড়াও ব্যবসার জন্য উট এবং ঘোড়ার ব্যবহার করত। সৌদি আরবে আজকে যে যে জায়গায় আপনারা বড় বড় ইমারত দেখতে পাচ্ছেন, সেই সমস্ত জায়গায় একটা সময় কাঁচা মাটির দেওয়াল দেওয়া ছিল। এখানকার মানুষেরা কুঁড়ে ঘর তৈরি করার দিক থেকেও পটু ছিল। এছাড়াও সৌদি আরবের মধ্যে মুক্তার কাজ বিপুল পরিমাণে হতো। এখানকার বেশিরভাগ মানুষেরা তখনকার দিনে সমুদ্রের তলায় যেত মুক্তা খোঁজার জন্য। শুধু তাই নয়, যাদের কাজের অভাব ছিল তারা সকলে পূর্ব এবং পশ্চিম দেশগুলিতে যেত কাজের খোঁজে। সেই সব জায়গায় গিয়ে তারা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে গাড়ির কাঁচ পরিষ্কার করা, এমনকি শ্রমিকের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। আপনারা হয়তো জানেন না, সেই সময়কার সৌদি আরবের প্রধান আয়ের জায়গা ছিল মক্কা ও মদিনা। সৌদি আরবের মানুষেরা হজ নিয়ে ভীষণ বিশ্বাসী ছিল। শুধু তাই নয়, এখান থেকে সৌদি আরবের মানুষেরা ভীষণ উপার্জনও করত। আর প্রায় কয়েক বছর ধরে এই রকমটা চলতে থাকে। সেই সময়কার বেশ কয়েকটা বাড়িতে জলের কুয়া ছিল তাদের পিপাসা মেটানোর জন্য। কিন্তু আপনারা হয়তো এটা ভালোভাবেই জানেন, সৌদি আরব মরুভূমির বালি দিয়ে মোড়া। সেই কারণে এখানকার কুয়ার জল ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। তখনও পর্যন্ত সৌদি আরবে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। 1950 সালের দিকেও সৌদি আরবের করুণ অবস্থা এতটা সঠিক হয়নি যতটা সেখানকার মানুষ আশা রেখেছিল। তারই মাঝে আমেরিকার একজন বিখ্যাত ডক্টর আব্দুল আল আজিজ এর চিকিৎসা করার জন্য সৌদি আরবে গিয়ে পৌঁছেছিল। আমেরিকার এই ডক্টরের নাম ছিল ক্রেন। এবারে এই ডক্টর পেশায় ডক্টর তো ছিলেন, কিন্তু তার সাথে সাথে ফটোগ্রাফি করার ভীষণ শখ ছিল। সেই কারণে সে নিজের সঙ্গে সর্বদা একটি করে ক্যামেরা মজুদ রাখত। শুধু তাই নয়, লোকমুখে প্রচলিত রয়েছে যে ক্রেন যখন ঘুমাতে যেত তখন তার গলায় সর্বদা একটি করে ক্যামেরা ঝুলতে থাকত। আব্দুল আল আজিজের চিকিৎসার জন্য যখন এই আমেরিকান ডক্টর সৌদি আরবে গিয়ে পৌঁছায়, তখন এই দেশের বিশেষ কিছু দৃশ্য নিজের ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়েছিল। তখনকার দিনের বেশ কিছু ফটো আজও বিদ্যমান রয়েছে। সৌদি আরবের এই ফটোগুলি থেকে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন যে সেই সময় এই দেশের অবস্থা কি রকম ছিল। তখনকার মানুষেরা নিজেদের জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য উটের ব্যবহার করত। এটি হচ্ছে সৌদি আরবের রঙিন ছবি। তবে এই ছবির কোয়ালিটি ততটাও ভালো নয়, কিন্তু এই ছবি দেখে অনেক কিছু স্পষ্ট বোঝা যায়। সেই সময় এখানকার মানুষেরা ফুটপাতে জিনিসপত্র সাজিয়ে বিক্রি করত। তবে সেই সময় সৌদি আরবে তেমন বড় সমস্যা ছিল না। এক জায়গা থেকে অন্য জায়গায় জল পৌঁছানোর জন্য টাঙ্কি গাড়ি ব্যবহার করা হতো। এরপর সেখানকার মানুষেরা মাটির বদলে পাথরের ঘর বানাতে শুরু করে দিয়েছিল। রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল। এখানকার মানুষদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার জন্য প্রচুর কঠোর পরিশ্রম করতে হতো। এখানকার অধিকতর মানুষ অশিক্ষিত ছিল। তারা আনন্দ করার জন্য বাজ পাখি এবং চিল পাখির সঙ্গে খেলা করত। আর সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে শিকারে বেরিয়ে যেত। 1976 সালের পর সৌদি আরবে বিরাট পরিবর্তন আসে। যখন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ওঠে, তখন সৌদি আরব তাদের তেলের উৎপাদন বাড়ায়। তার সাথে সাথে নিজেদের দেশের উন্নতির দিকে নজর দেয়। কিন্তু এইসবের মাঝে সৌদি আরবের সরকার বেশ কিছু ভুল করেছিল। যখন তাদের কাছে টাকা আসতে শুরু করে, তখন সৌদি আরবের সরকার সেখানকার জনসাধারণকে খাবারের উপর ভর্তুকি দেওয়া শুরু করে দেয়, যার পর দেশের অধিকতর মানুষেরা তেল
তেল বের করার কাজে লেগে পড়েছিল। আর এর পরের পরিস্থিতি যা হয়েছিল সেটা আজ অর্থাৎ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। আজ সৌদি আরব যে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে সেইখানে পৌঁছানো অতটাও সহজ ছিল না। তুর্কিদের সঙ্গে সৌদি আরবের শত্রুতা প্রায় সময় দেখা যেত, আর এই শত্রুতা আজকের নয়, প্রায় শত শত বছর ধরে চলে আসছে। সপ্তম শতাব্দীর দিকে মধ্যপ্রাচ্যে ইসলাম ধর্মের প্রচার খুব দ্রুততার সঙ্গে করা হয়েছিল, আর মানুষেরা এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। ধীরে ধীরে আরবের মানুষদের এক আলাদাই পরিচয় সৃষ্টি হচ্ছিল। তবে এই পরিচয় কোনো ধনী বা গরিবদের নিয়ে ছিল না, বরং সৌদি আরব নিজের শক্তিশালী রাজ্য তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছিল। 1944 সালে সৌদি আরব প্রথমবার নিজের রাজ্য তৈরি করেছিল। আদিবাসী শাসক মোহাম্মদ বিন শাহক এক ধর্মীয় নেতা মোহাম্মদ বিন আল ওয়াহাবের সাথে সম্মিলিত হয়ে একটি সংগঠন শুরু করে। এরপর 1786 সালে সৌদি আরব নিজের বিজয়ী অভিযান শুরু করে আর মক্কা মদিনাকে জিতে নেয়। এখানে ওয়াহিবি আন্দোলনের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু 1816 সালে অটোমান সাম্রাজ্য সৌদি আরবে আক্রমণ করে সেখানে রাজত্ব করতে শুরু করে দিয়েছিল, যার ফলে প্রথম সৌদি কিংডম সমাপ্ত হয়ে যায়। এরপর দ্বিতীয় সৌদি কিংডম 1824 সাল থেকে 1866 সাল পর্যন্ত চালিয়েছিল। এরপর আরও একবার অটোমান সাম্রাজ্য রিয়াদ সহ অন্যান্য এলাকাতেও কবজা করে নেয়। 1902 সালে আব্দুল আল আজিজ মাত্র 40 জন সঙ্গীকে নিয়ে রিয়াদকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই সময় অটোমান সাম্রাজ্য খুবই দুর্বল অবস্থায় পড়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর সৌদি আরব নিজের দেশে তেলের খনি বের করার কাজে লেগে পড়েছিল। 1922 সালে নিউজিল্যান্ডের খুবই দক্ষ খনি ইঞ্জিনিয়ার মেজর ফ্র্যাঙ্ক হর্নেস্কোকে পূর্ব অংশে তেলের সন্ধান করার জন্য দায়িত্ব দেওয়া হয়, কিন্তু উনি এই দায়িত্বে সফল হননি। এরপর 1925 সালে আমেরিকার ইঞ্জিনিয়ার কার্ল টুইচেল সৌদি আরবে তেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চালায়। তার এই দায়িত্বে অসফল হয়নি, সে অনেকগুলি তেলের ভান্ডার খুঁজে বের করেছিল। 1932 সালে বহরাইনে তেলের উৎস খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর সৌদি আরবে তেলের সন্ধানের কাজ খুবই দ্রুততার সঙ্গে চালু হয়। 1934 সালে জুবাইল ভূতত্ত্ববিদ তেল বের করার কাজ আরও একবার চালু করেছিল, কিন্তু এর সফলতা 1938 সালে আমেরিকার এক কোম্পানি পায়। দামুম তেল ক্ষেত্রে সৌদি আরবের প্রথমবারের মতো তেলের খনি খুঁজে পাওয়া গিয়েছিল। 1939 সালে তেল পরিবহনের জন্য পাইপলাইন লাগানো চালু হয়। এরপর 1944 সালে রোম কোম্পানিকে সমস্ত তেল উত্তোলনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। বর্তমানে সৌদি আরবের কাছে ঠিক কতটা পরিমাণে তেলের ভান্ডার রয়েছে সে বিষয়ে কারুর হিসাব নেই, কারণ সৌদি আরবের কর্মকর্তারা এই ধরনের বিশেষ ফাইল সর্বদাই সিক্রেট বা গোপন রেখে দেয়। তবে সৌদি আরবের অধিকার পরিসংখ্যান অনুসারে তাদের কাছে 250 বিলিয়ন ব্যারেল তেল এখনো পর্যন্ত মজুদ রয়েছে, কিন্তু এই হিসাবকে পুরোপুরি সত্য হিসাবে অনেকেই মানে না, কারণ 1987 সালে সৌদি আরব বলেছিল তাদের কাছে 170 বিলিয়ন ব্যারেল তেলের ভান্ডার উপস্থিত রয়েছে, আর 1989 সালে সৌদি আরবের সরকার তাদের এই সংখ্যা বাড়িয়ে দিয়েছিল 260 ব্যারেল। 2016 সালের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব তাদের তেলের খনি থেকে প্রায় 98 বিলিয়ন ব্যারেল তেল বের করে নিয়েছে, আর বর্তমানে সৌদি আরব তাদের তেলের খনি থেকে প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ব্যারেল তেল বের করছে। তাই এই দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে সৌদি আরবের কাছে কত পরিমাণ তেল রয়েছে সে বিষয়ে কারুর কাছে স্পষ্ট বিবরণ নেই। সৌদি আরব গোটা বিশ্বে বিখ্যাত তাদের লাক্সারিয়াস রুম, গাড়ি, আরাম ইত্যাদির জন্য, কিন্তু কিছু বছর পর তাদের এই সুখ আর আরাম হয়তো আর থাকবে না, কারণ বিশ্বের অনেক দেশ পেট্রোল এবং ডিজেলের উপর জ্বালানির নির্ভরতা কমিয়ে দিচ্ছে। এবার যদি এই রকম অবস্থায় সকল দেশ তেল কেনা বন্ধ করে দেয় তাহলে তাদের অবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। সেই কারণে সৌদি আরবের অর্থ ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য ট্যাক্স ব্যবস্থা চালু করা হয়েছে। সৌদি আরব ভিশন 2030 মিশন লঞ্চ করেছে। শিক্ষা ও পর্যটন ব্যবস্থা আরো বাড়ানোর জন্য সৌদি আরব একেবারে উঠে পড়ে লেগেছে। উদাহরণস্বরূপ আপনারা দুবাইয়ের দিকে একবার নজর দিতে পারেন, কারণ দুবাইয়ে মাত্র 2% অর্থ ব্যবস্থা নির্ভর করে রয়েছে তেল ইন্ডাস্ট্রির উপর, আর অধিকতর টাকা দুবাই তার ট্যুরিজম থেকে ইনকাম করে। IMF সৌদি আরবকে এক পরামর্শ দিয়েছে যে তারা তাদের খরচ যেন কম করে আর টেক সেক্টর উন্নয়নের দিকে যেন নজর দেয়। এবারে এটাই দেখার বিষয় যে সৌদি আরব কিভাবে নিজেদের তেলের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসে আর কিভাবে অন্যান্য সেক্টরের উপর নজর দেয়। বন্ধুরা, এই ছিল সৌদি আরবের ইতিহাস এবং বর্তমানের কিছু তথ্য। এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।